হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, মঙ্গল কাব্যের যে সংজ্ঞা, উদ্ভব, বৈশিষ্ট্য রয়েছে, এই নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি, তারপর কোর্স রিলেটেড যা যা বিষয় সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আমি তাহলে আলোচনার বিষয়ে চলে আসছি। না, কি বলছে? প্রথমে মঙ্গল কাব্যের সংজ্ঞায় চলে যাচ্ছে। কি বলছে? বাংলা সাহিত্যের মধ্যযুগে সমাজের সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তন ও তাদের লীলা মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান ধর্মীয় কাব্যসমূহ রচিত হয়, সেই কাব্যসমূহকে আমরা কি বলি? মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্য কাকে বলে? যেই আখ্যান কাব্যগুলিতে আর কি আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের সমাজের মধ্যে যে আখ্যান কাব্যগুলিতে নানা দেবদেবীর যে মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়, সেগুলিকে আমরা মঙ্গল কাব্য বলে থাকি, বা মঙ্গল কাব্যের সংজ্ঞায় কিন্তু সেটা চলে যাচ্ছে। তাহলে এর উদ্ভব ও সময়কালটা আমরা দেখিনি। মঙ্গল কাব্যের উদ্ভব ও সময়কাল, যেখানে আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্মভিত্তিক ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল, তাই বাংলা সাহিত্যের কিন্তু মঙ্গল কাব্য নামে পরিচিত। আবার কিন্তু এখানে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যগুলো যে রয়েছে, সেই মঙ্গল কাব্য কাকে বলে সেটা কিন্তু একটু ছোট্ট করে কিন্তু বলে দিয়েছে। তারপরে কি বলছে? বাংলাদেশের একটি বিশেষ যুগের সাহিত্য সাধনা হচ্ছে মঙ্গল কাব্য। বাংলাদেশে যেখানে মঙ্গল কাব্যগুলিতে কেবল দেবদেবীর মাহাত্ম্য নয়, প্রাঞ্জল ভাষায় রচিত রয়েছে বাঙালি জীবন চিত্রের খুঁটিনাটি, বাঙালি সমাজের জীবন চিত্রের খুঁটিনাটি সেই মঙ্গল কাব্যগুলোর মধ্যে কিন্তু আর কি রচিত হয়েছে। তার সঙ্গে মঙ্গল কাব্যের প্রথম উদ্ভব পল্লী জনসভা থেকে হলেও এটি পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করে রাজসভা থেকে। তাহলে কোথা থেকে এটা প্রতিষ্ঠা করলো? পল্লী যে জনসভা, সেখান থেকে শুরু করে যে আর কি রাজসভা যে রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্যগুলো আর কি প্রতিষ্ঠিত হলো। এবং কোনো বিশেষ ধর্মমত নয়, বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, তার সঙ্গে লৈকিক বহিরাগত ধর্মমতের মিলন, ভিন্ন ভিন্ন সম্প্রদায় সংস্কারের সংস্কৃতি, ধর্ম বিশ্বাস সংমিশ্রণের ফলশ্রুত যে রয়েছে, সেটার মধ্যযুগে কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে উদ্ভব। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু মঙ্গল কাব্যের উদ্ভব আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে? এই যে মঙ্গল কাব্যের রচনার সামাজিক প্রেক্ষাপট ও বিকাশ, যেখানে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুসলমানের শাসনকালে মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হয়েছিল। এর পশ্চাতে কিছু সামাজিক কারণও বর্তমান ছিল। এক একটা কারণ বলে দিয়েছে রচনার যে কারণ, ঠিক আছে? সে কারণগুলো হচ্ছে তুর্কি আক্রমণের কারণে কিন্তু মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল। তারপরে ছিল উচ্চবর্ণের হিন্দু সমাজের সঙ্গে নিম্ন বর্ণের লোক জীবনের মিলন ঘটানোর জন্য কিন্তু এই মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছে। 3 নম্বর লৈকিক দেবদেবীর বাঙালি সমাজের প্রতিষ্ঠা লাভ করার জন্য। তারপরে 4 নম্বর বলেছে লৈকিক দেবদেবীর সঙ্গে পৌরাণিক দেবদেবীর সাংস্কৃতিক মিলন করার জন্য, তার সঙ্গে হিন্দু ধর্ম ও সাংস্কৃতিক সংরক্ষণ। 6 নম্বর বঙ্গদেশে আধিদৈবিক ও আধিভৌতিক চর্চা। 7 নম্বর বলেছে আর্য ও সাংস্কৃতিক ক্রমশ অনার্য দেবদেবীর প্রবেশ করার জন্য কিন্তু এই মঙ্গল কাব্যগুলো রচনা করা রয়েছে। ঠিক আছে? তাহলে এই যে মঙ্গল কাব্যের সংজ্ঞা, উদ্ভব যে রয়েছে বা বিকাশ যে রয়েছে, সেই সম্পর্কে আজকে ক্লাসের আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।